হ্যাঁ, আয় আয়, এইটাই ঠিক আছে। ঠিক আছে, আমি হ্যাঁ আমরাও ঠিকই আছে। সমস্যা নেই। হ্যাঁ আমি আছি, আমি অফিস থেকে আন্দোলন করবো তোমাদের জন্য। কালকে সকাল যাবো, সকালে 10টার দিকে। হুম, মানে কোনো সেন্স নাই এই মেয়েদের, এটার ফালতু। একটা একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। আল্লাহ, সাবধানে জ্ঞান থাকো। থাকবে। আমি দূরে দূরেই থাই, আমি এত ই করি না। ভাইয়া আমার কিন্তু কোঠা আছে। কি কোটা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। প্রতিবন্ধী। কি কোটা আছে তোমার? আশিক এটা কি বললো ভাইয়া? কি কোঠা? ঠিকই আছে। যাই হোক আছে ভাইয়া, কোটা আছে, একটা আছে, সেটা হচ্ছে পোষ্য কোটা। পোষ্য ও, কোটা? সেটা পোষ্য কোটা না। আশিক অলরেডি বলে ফেলছে, আশিক অলরেডি বলে ফেলছে। তোমরা ও, আমি তো ভাবছি ক্ষুদ্র নিগোষ্ঠী। জি ভাইয়া, আমার আমার এলাকাটাকে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে ঘোষণা করতে আমি আরো খুশি হইতাম। কারণ তোমার ওটা একদম এলাকা, শেষ সীমানা ভাইয়া, তোমার বর্ডার। এলাকাকে না, তোমাকে তোমাকে বর্ডার। তোমাকে পঞ্চগড় এভাবেই এরকম। পঞ্চগড় মারমা। এমনি তুমি মারমা না? গোষ্ঠী। মারমা না রাখাইন? কে ভাইয়া? তুমি আমাদেরকে ইন্ডিয়া বলতে পারেন, ইন্ডিয়া বলেন, মারমা তা রাখাইন দিয়ে কি বাংলাদেশে হবে? থাকেন কেন? বাংলাদেশে থেকে লাভ কি যদি ইন্ডিয়ায় বলতে হয় আমাদের? বের করে দেয় না তো, বের করে দেয় না তো, ওই জন্য তো আমাদের চিলাহাটি স্টেশন স্থলবন্দর করে দিছে তো। আমরা যাব 2 দিন পর। আমি ইন্ডিয়া যাচ্ছি সামনের মাসে। ভাই আমাকে নিয়ে যান। তাই যাবা? ভাইয়া আমাকেও নিয়ে ইয়া যান ভিসা সাথে, আছে আছি? ভাইয়া আমাকে নিয়ে যান। জি ভিসা আছে? ভাই, 1 ভিসা মাসে থাকলে আপনি করব। করতে চান? হ্যাঁ, আমি চলে যেতাম। ভিসা থাকলে তো আমি চলে যেতাম। ভিসা করতে তো বেশি খরচ লাগে না, পাসপোর্ট করলে 800 টাকা লাগে ভিসা করতে ইন্ডিয়ার। হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ। তো ভাইয়া আমাদেরকেও নিয়ে যান, সিরিয়াসলি ভাইয়া। পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে? আমার পাসপোর্ট এখনো, আমি পাসপোর্ট হাতে পাই না এখনো, কাজ চলতেছে। ইয়ার পাসপোর্ট আছে মোমো? মোমোর তো ইন্ডিয়া থাকেই ভাইয়া। আসলেই তো। মোমোর মনে হয় বাংলাদেশে আসতে পাসপোর্ট লাগবে। আচ্ছা, বাদ দাও। সো all thing both great and both ভাইয়া great. পরীক্ষা নিবে, ভাইয়া পরীক্ষা নিবে। স্যার বলছে যে ও যা হয় হোক, ওটা তো দেখার বিষয় নয়, তোমরা 10টার মধ্যে এসে পরীক্ষা দিয়ে তারপর তোমরা চলে যাবো। For dear God who loved us, he made and loved well, loved all. এটা কোন কোন কবিতা থেকে আসছে বলো তো? কোনটা ভাইয়া? ডি নাম্বার। ডি নাম্বার, all things both great and small, for dear God who loved us, who made and loved all. আমি কি কবিতা পড়ছি? তুমি না পড়লে আমি পড়াইছি। কার কবিতা এটা? তোমার অবস্থা ভালো না তো আশিক? ভাই আমি একদম ধরতে পারতেছি না, সিরিয়াসলি। আচ্ছা, এটা বাদ দাও। alone alone all alone alone on a white sea and never a saint look pity on my soul. এনশিয়েন্ট মেরিনার এটা। আচ্ছা, সি নাম্বার, if winter comes can spring be far behind? এটা কোনটা? এটা না, এটা না বললেন গতকালকে। হ্যাঁ, কিন্তু কোন কবিতা বলো? বলো। হ্যাঁ, কি বলতেছো? দেখছো তোমাদের অবস্থা কি খারাপ? এখন কিন্তু তোমাদের মোটামুটি সিলেবাস প্রায় শেষ। কবিতা দেখলেই বলা উচিত ছিল। ভাইয়া ওটি টু ওয়েস্ট ব্যান্ড। Or to west wind. Okay. The anchor of my purest thought, the nurse, the guide, the guardian of my heart and soul, of my moral being. এটা কোন কবিতা? নার্সের সং। হয় নাই। এটা আমি আসলে এটা পড়ি নাই এভাবে। আর কে বলো কোনটা? তিনটা নেবে। হ্যাঁ হয়েছে, নার্সের সং বললা কেন? দা নার্স দেখে? দেখি। নার্স দেখে।
তো তোর টিচার তো জানে তুমি নার্স দেখে নার্সের সং বলবা, এই জন্য তো দিছে। টিচার তো তোমাকে ট্রাপ দিয়ে রাখছে, কেন দিবে না? আমি থাকলে আমিও দিতাম। আচ্ছা, ডি নাম্বার কোনটা? all things both great and small, হুম, বুঝতেছি না। ভাই এটা কি শেলির কবিতা থেকে হবে? না। শেলির না, কার হবে? এটা কালকে পড়াইছি। জন কেট। কালকে, হ্যাঁ কালকে বলছিলেন। কালকে এটা পড়াইছি আমি, বলি নাই, পড়াইছি। পড়াইছেন? বাহ, কইছিলাম আমি। ক্লাসের লাস্টে এই এক্সপ্রেশন পড়াইছি, তুমি ছিল না? ছিলাম তো আমি। এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশনই পড়াইছি পুরোটা। নেচার নেভার ডিড বিট্রে, না এটা পড়াইছে? ও না, এটা পড়াইনি, এটা বলে দিছি জি এটা বলছিলেন। জি। এটা আসছে, এটা আসছে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার থেকে। আমি শুধু পড়াইছি হি প্রেইড ওয়েল হু লাভড ওয়েল, হু প্রেইড ওয়েল হু লাভড ওয়েল। জি জি। কিন্তু এই প্রশ্নটা এটা দেখো, বলতে চাইছিলাম। এটা বলে দিছি যে, এবং এটাও বলছে এটা পরীক্ষায় আসবে, তাও তোমাদের মনে নাই। দেখছো তোমাদের কি কতটা তোমাদের অবহেলায় পড়াশোনা। এইটা আর ওই যে হি প্রেড ওয়েল, এই দুইটাতে সেমই। হ্যাঁ, সেম। সো এরকম মডিফাই করে দিবে। আচ্ছা, আচ্ছা, বায়োনিক হিরো ফাইনাল পরীক্ষা 100% আসবে। বায়োনিক হিরো। তারপর আচ্ছা, এখান থেকে আর কি কি আসতে পারে? অ্যাডোনাইস অ্যাজ এ প্যাস্টোরাল এলিজি, এটা আমরা দেখছি ইডেনেও আসছে, এটা আসবে। আচ্ছা, কিডস ভিউ অন আর্ট এন্ড লাইফ, এটা লাস্ট ক্লাসে বলছে আসবে। এনশিয়েন্ট মাইনার থেকে দুইটা প্রশ্ন পড়বা, ন্যারেটিভ পোয়েম ইন দ্য ব্লাড ট্রেডিশন এইটা, আর রাইম অফ দ্য এনশিয়েন্ট মাইনার ইজ এ ক্রাইম পানিশমেন্ট অ্যান্ড রিডেম্পশন। এই দুইটার মধ্যে লিখে রাখো, যদি টিচার পাগলও হয়ে যায় তাও দুইটার থেকে একটা কোশ্চেন দিবে। টিচার যদি পাগল হয়ে যায়, ঠিক আছে, তাও যদি সে প্রশ্ন করতে বসে, তাও সে এই দুইটার থেকে একটা দিবে। Wordsworth portray the bond between man and nature আর 3 stages of থেকে একটা আসবে। সো তিনটা ওই দুইটার কোশ্চেন আমি যখন পড়াইছি একভাবে একসাথে পড়াইছি, একসাথে পড়াইছিলাম না? ক্লাস করছিলা? কে করো নাই? তিনটা নাইবের ক্লাস। এখান থেকে আসবে কিডস ভিউ অন আর্ট এন্ড লাইফ, এটা অনেক বেশি হাইপ তুলতেছে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা প্রশ্ন আসবে না, বুঝছো? প্রশ্ন, কিছু প্রশ্ন আসে যেগুলা মনে কর অনেক বেশি হাইপ তুলে, কিন্তু ওগুলো আসে না, বুঝছো? এই প্রশ্নগুলো খুবই ভাই ডেঞ্জারাস এখন থাকে। আপনি ক্লিয়ার করে বলেন যে বাইরনিক হিরো, যে এবারে বাইরন অ্যাজ ডন জুয়ান, ওইটা আসবে? জনজন থেকে 100% তোমার পরীক্ষায় কোশ্চেন কমন পড়বে, বিকজ তুমি একটা তারপরে প্রশ্ন আর পড়বা লাভ এন্ড ম্যারেজ, আর একটা পড়বা লর্ড বাইরন এজ এ সোশ্যাল স্যাটারিস্ট। এই দুইটা কোশ্চেন পড়বা, 100% কমন থাকবে, ঠিক আছে? এবং এটা থেকে লেখাও ইজি, ঠিক আছে? আর লিখবা হইছে ওরজত থেকে, ওরজত কলরিস, এই দুইটা প্রশ্ন সবার আগে লিখবা পরীক্ষার হলে। কেন বলো তো? যে টিচাররা খুব ভালো, তারা ওরজত এবং কলরিসকে খুব ভালো রেসপেক্ট দেয়, বিকজ তারা রোমান্টিক পয়েটদের মধ্যে ওই লিডার। দুইটাই তো পারি। আচ্ছা এই বাকি পরীক্ষায় আসলে এগুলা কম ওরজত এন্ড পারি। কলরিজের প্রশ্ন আগে লিখবা, ঠিক আছে? আর তারপর দুইটা, যে কোনো দুইটা পরে দিলা। আর কিডস থেকে আমার কাছে মনে হয় এই প্রশ্নটা একটু দেখতে হবে।
আমি তোমাদের ইডেনের কোশ্চেন গুলো দেই নাই তোমাদের কাছে? না ভাই, আমি খুঁজছিলাম, আমি পাইতেছিলাম না। দেওয়া হয় না, ইডেনের কোশ্চেন দেওয়া হয়নি। আচ্ছা দিচ্ছি এখনই। আচ্ছা মেসেঞ্জারেই তো দিয়ে দেই। ভাইয়া এই প্রশ্নটা, কিডস অ্যাজ এ পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস, এটা কেমন? হ্যাঁ এটা আসবে। আচ্ছা, আচ্ছা আমি রোমান্টিক পোয়েট্রিটা আগে দিয়ে রাখি, বাকিগুলো দিব না। জন কিটস থেকে আর্ট এন্ড লাইফ মানে, দেখো আমি একটা জিনিস তোমাদেরকে ল দেখাই। জন কিটস থেকে কি কি পোয়েম আছে, আশিক নাম বলো। কি যেন একটা আছে, ফার্স্ট রিডিং কি যেন, চ্যাপম্যান হোমার লিখে রাখি। এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, ঠিক আছে? কোন দুইটা থেকে ভাইয়া? এই যে এই দুইটা থেকে দেখো ক্রস দেওয়া। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। না, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমার আবার ইয়ে আমি করে দিতে। আমি- আমি তো সেই ঢাকা কলেজের প্রশ্নই পড়ে আছি। আমি এর মধ্যে ইডেন হ্যাঁ ইডেন সেম কত, ভাইয়া। তো তোমরা বলবা না আমি এর মধ্যে ইডেন ইডেন কত কিছু দেখাইলাম। তো তার মানে আপনি দেখে দেখে, আমি বলছি এমনি বলছেন। ও তো তাহলে ক্রস গুলো মানে হবে না। না এগুলো থেকে প্রশ্ন হবে না। কেন দেন হবে না ভাই, তার এরকম কারণ, কারণও বলতেছি। মিলানগুলি থেকে গত বছর প্রশ্ন আসছে। হ্যাঁ এটা তো আসছে জন কিটসের। হুম আসছে। চ্যাপম্যান হোবার, এটা হলো সনেট প্লাস হইলো অনেক ছোট কবিতা। ভাই আমার মনে হয় গ্রিসিয়ান আর্ম থেকে আসার খুবই সম্ভাবনা এবার। আচ্ছা তাহলে গ্রেসিয়ান আর্ন আসবে। বাট আমি যদি বলি এই দুইটা, তুমি যদি টিচার হইতা তাহলে কি করতে, এই দুইটা মিলাই দিতা না? না, দিতা না? তার মানে তুমি টিচার হবা না। সত্যি দিতাম না। তার মানে তুমি টিচার হবা না। কেন? আমি তো টিচার, আমি তো পড়াই না, আমি তো টিচার, আমি এত স্টুডেন্টদের এত প্যারা দেই না। না টিচার হইতে হইলে তোমাকে অবশ্যই টিচার কি স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি বের করে আনতে হবে। তা আমি অডিটর গ্রিসিয়ান আর্মের মধ্যে এমন প্রশ্ন দেবো যে সেখান থেকে ক্রিয়েটিভিটি বের হবে। না সেখান থেকে বের হবে না, আমার বিকজ সব তুমি কিছু তুমি লাগবে। তুমি সে বোথ পয়েমটা পড়েছে কিনা এটা তুমি বুঝতে পারবা না। সে ও কিডস কে ভালোভাবে রিসার্চ করছে কিনা এটা বলতে বুঝাবে না। তার মানে দুইটা কবিতা যদি নিয়ে ডিল করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, সেন্সুয়াস, বানান তো হয় নাই, এসিএন সেন এস ও ইউ, সেন্সুয়াসনেস নিয়ে লিখতে হবে। তার মানে সেন্সুয়াসনেস এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রডের জন্য। ব্রড, হুম সেন্সসনেস ব্রডের জন্য। হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর যদি বলে যে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, কিডস ভিউ অন আর্ট। ভাইয়া তার মানে আমাদের কালকে পরীক্ষা হবে, কি কি করবো? কালকে পরীক্ষা দিবা না?
পরীক্ষা হবে না 100%। আমি কালকে আসতেছি বদরুন্নেসা। ভাই দলবল নিয়ে আসো, হ্যাঁ। ওই আনোয়ার স্যার একদম বেশি ফাউল। একদম বোম মেরে উড়িয়ে দিই। তোমার দল বল নেওয়া লাগবে কেন? অন্যান্য ডিপার্টমেন্ট এরা কি করে? ফিটার খায়? ভাই বদরুল হচ্ছে ঝামেলা আছে, এতই না সবাই। আসলে তোমাদের মধ্যে ভেজাল আছে, এটা তারপর ইম্পর্টেন্ট। যেখানে মেয়েরা থাকবে সেখানে ভেজাল থাকবে না, এটা হয় ভাইয়া। অবশ্যই সব ভেজাল খালি দেখবে বদরুন্নেসা স্যার ইটেনে। এটা কিন্তু সত্যি না, মেয়ে থাকলেই যে ভেজাল হয় এটা না। দেখবা যে কিছু সারা কিছু কালকে মেয়ে আছে ভাইয়া, কিছু অন- কিছু মেয়েকে ইন্ডিকেট করেন। ভাই আমাদের ডিপার্টমেন্টে শুধু ওই দুইটা মেয়ে ঝামেলা করছে, আর সবাই তো আমরা সবাই তার যাবো মানে না, দেখো, ওরা দুইজনই দেয়। আচ্ছা দেখো, ওই যে কিছু কিছু একটা দুইটা। না, কিছু কিছু দুইটা না, অন্যায় যে করে, অন্যায় যে সহে, অন্যায় যে ঠিক আছে? তারপরে দুজনই তোমরা কিছু করতে পারলো না, তার মানে কি তোমরা অন্যায় সহ্য করা হইলো না? আশিক বলো। জি ভাইয়া। তো ভাই আমরা তো হ্যাঁ, যাইতেছি না ডিপার্টমেন্টে, না অন্য সহ্য কি আছে? আপনি একদম বলতেছেন অবশ্যই মেয়েদের সহ্য করা। ঝামেলা, তো মানে তুমি যদি এগুলা কি? পরীক্ষা বয়কট না করতে পারো অন্যদের দিয়ে, তাহলে তুমি কি ওই দুইজনই তো তাহলে জিতে গেল, তাই না আশিক? তুমি জি কি ভাইয়া। প্রস্তুত করলা? দিবে। ঠিক ভাই আছে। এতই পারবো না। এটা ভালো লাগে করুক, আমি যাবো না ডিপার্টমেন্টে, শেষ। হ্যাঁ, সো সাহসিক সিদ্ধান্ত। হ্যাঁ, বলবা লাইফ রিস্ক আছে। কি বলবা? লাইফ রিস্ক আছে। কেউ যদি কিছু বলে বলবা লাইফ রিস্ক আছে, ভয় পাইছি। ঠিক আছে, বলবা আমি আমার পাপ্পাস প্রিন্সেস। আমি দাও পরীক্ষা টরীক্ষা বাদ দে, কালকে আন্দোলন করবো তুই আর আমি। আমি তো যাবো সিগনালে, তুমি আসবা, আসো। আমার ওকে ওই ওকে। আপুর সাথে, সালমা আপুর সাথে কথা হয়েছে। কালকে যাও না, কালকে যাও না, যাও না, কালকে যাও না। এরা কালকে আন্দোলন করতে চাইলো না ভাইয়া, আপনারা জোর করে এদেরকে পাঠাচ্ছেন আন্দোলন, আন্দোলন শোনো, করতে। সবাই জি মাঠে না, আন্দোলন আমি করা আসলে লাগে না, ঠিক আছে। কেউ কেউ ফেসবুকে আন্দোলন করলেও হয়। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই আমি চাই না তোমরা মাঠে আন্দোলন করো, তোমরা ফেসবুকে ভাই আমি আন্দোলন কালকে করো। যাব। হ্যাঁ, আমি ফেসবুক কালকে যাব। এফবিতে কি আর কেউ পাত্তা দেবে? হ্যাঁ, তুমি যাও, আশিক যাও, আশিকের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মেয়েরা যেও না, জি ভাই। কারণ কালকে একটু গ্যাঞ্জাম হওয়ার চান্স আছে, বুঝছো? কাল কালকে তাহলে তো আমাদের কোর্টের আবার রায় দিবে। ক্যাম্পাসের সামনেই ভাইয়া, হ্যাঁ, প্রবলেম নাই। যেখানে যাও, কালকে একটু ধাওয়াধাওয়ি করতে পারে। ঠিক আছে, অলরেডি গভর্নমেন্ট থেকে অর্ডার আসছে। যাক, আমরা শহীদ হয়ে গেলে আমাদের বাচ্চা কাচ্চা তো নাই, তারাও মুক্তিযোদ্ধা কোটা ভাই। দুর্ভাগ্য। এই আচ্ছা, জন্যই নাই আশিক। সেন্সুয়াসনেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেন্সুয়াসনেস মানে কি? সেন্সুয়াসনেস মিন্স ফার্স্টে দ্য, পঞ্চ ইন্দ্রয় ভাইয়া, পঞ্চ হ্যাঁ, ইন্দ্রয়। ওই যেটা আমাদের। sensuous poetry means the poetry in which is devoted mainly to the task of giving delight to the sense. তো আমাকে, আমি যেই প্রশ্নই লিখি কিনা আমাকে এই সংজ্ঞাটা লিখতে হবে। আমার সেন্সুয়াসনেস মানে কি, এই সংজ্ঞাটা আমাকে ডেলিভার করতে হবে, তারপর আমি যত ফার্স্ট ইয়ারের প্রশ্ন নোটেড। লিখি সেটা লিখতে পারবো। ঠিক আছে, সো আমি এই প্রশ্নটা পাচ্ছি না, দাঁড়া একটু খুঁজে দেখি। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে ইভালুয়েট কিডস অ্যাজ এ পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা 100% আসবে। সবাই যখন স্রোতে হাঁটবে আমরা তখন স্রোতের বিপরীতে হাঁটবো, বুঝছো? সবাই যখন ভাবতেছে কিডস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ, এটা আসবে, আমাদের তখন স্রোতের বিপরীতে কল্পনা করতে হবে, ঠিক আছে? নাহলে আগানো যাবে না। আচ্ছা, আমার এটা মনে হয় খাতায় আছে, আমি খাতায় দেখায় দেখায় পড়াই, কিন্তু আমার ফোনে কোথায় আছে এটা খুঁজে পাবো না এখন, আমি জানি। ভাইয়া আরেকটা কোশ্চেন, জি বলো। শেলি অ্যাজ এ লিরিক্যাল পোয়েট
এই প্রশ্নটা কেমন? ভালো না, ফালতু। তাহলে এই শেলি থেকে কোন প্রশ্ন? শেলি থেকে অ্যাডোনাইস আসবে, অ্যাডোনাইস থেকে কোশ্চেন হয় নাই। আচ্ছা, আর আমি তোমাদের এবার বলবো, যেহেতু শেলি তোমরা পড়বা এবং শেলি থেকে আসার রিস্ক আছে, শেলিটা তোমার একটু অ্যাভয়েড করতে হবে। মানে শেলি থেকে পড়বা ঠিক আছে, কিন্তু শেলি থেকে যে তোমার কোশ্চেন কমন পড়বে এটা আশা করবা না, বুঝছো? শেলি আমি শেলি পড়বো, একটাও পড়ি নাই। শেলি পড়বো, কিন্তু শেলি থেকে আমরা কোনো কোশ্চেন আশা করব না, ঠিক আছে? শেলি আমরা পড়ে যাব, কিন্তু শেলি থেকে কোশ্চেন আশা করা যাবে না। আমি আমার কোনো কিছুতেই খুঁজে পাচ্ছি না, তোমাদের যে কি পড়াবো এটাই তো বুঝতে পারছি না। তোমাদের যে কি হবে, তোমাদের যে এত নোট গুলো আমি দেই, তোমাদের নোট গুলো দিতে আমার সবগুলো কিছু কিছু ইজিলি পেয়ে যাই, কিছু কিছু আছে আমি হ্যারিকেন জ্বালা খুঁজে পাই না। আলাদা করে রাখতে পারেন না ভাইয়া? যেমন সেকেন্ড ইয়ারের কোয়েশ্চেন গুলো সেকেন্ড ইয়ারের ফাইল করে রাখবেন। আমার এটা হলো কি, আমি অফিসে যখন থাকি তখন খুঁজে পাই, কারণ হলো অফিসে আমার পিসি থাকে, তো অফিসে আমার ওগুলো আলাদা থাকে। বাসায় একটা পিসি কিনতে হবে, বুঝছো? এটা হলো সবার আগে ইম্পর্টেন্ট। পিসি কিনবো, টাকা পয়সা দিও তো তোমরা কিছু ধার, একটা পিসি কিনে ফেলবো। পিসি কিনলে আর এরকম হবে না। জি ভাইয়া। ল্যাপটপ নেই ভাইয়া আপনার? না ভাইয়া, ল্যাপটপ আগে পিসি ছিল, পিসি নষ্ট হয়ে গেছে। সাবির, ও ও ও ও ও ও, ও, এটা পেতে পারি আমি, আমার আরেকটা জায়গা আছে, গত বছর পোলাপাইনদের পড়াইছিলাম এটা। এই প্রশ্নটা পড়াইতে হবে, কারণ এই প্রশ্নটা পরীক্ষা আসবে, কেমন যেন মনের মধ্যে কামড় দিতেছে। এটা মনে হয় আমাদের আসছিল টেস্ট। কারণ যখন আমি বলি ঢাকা কলেজ এবং ইডেন কলেজের এই প্রশ্নটা হয়েছে তোমার অনেক কমন পড়ে, আমি বেশিরভাগ দেখি যে ঢাকা কলেজ আর ইডেন কলেজ মিলে দুজনের কনসেপ্টে একই প্রশ্ন যখন চলে আসে, তখন মোটামুটি স্টুডেন্টরা শিওর থাকে যে এই কোশ্চেন গুলো এই পরীক্ষায় আসবে, বুঝছো? সো টিচারও কিভাবে কিভাবে যেন বোঝা যায় যে আসলে স্টুডেন্ট এই প্রশ্নটা শিওর পড়ছে, তখন কি করে যেন স্টুডেন্টদের ওই প্রশ্নটা দেয় না। তখন না দিলে তো মনে করে একটা সেই লেভেলে একটা ধরা খেয়ে যায়। হ্যাঁ, একটু দেরি আছে। আমার খুব বিরক্ত লাগছে, বুঝছো? এই প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা বাদ দাও, হোয়াটএভার, আজকে আমরা এই প্রশ্ন করবো না, তাহলে আমরা অন্য প্রশ্ন দেখি। এখান থেকে তোমাদের আর কোন প্রশ্নটা বাকি আছে দেখো তো। এটা তো ফার্স্ট ইয়ার, পুরো ছাতা। কোনটা থেকে ভাইয়া? এখান থেকে দেখো, দেখতেছো ইডেন মহিলা কলেজ, অ্যাডোনাইস অ্যাজ এ প্যাস্টোরাল এলিজে, এই প্রশ্নটা পড়াই দিব আজকে। এটা দেন পড়াই দিব। পরে যেহেতু আসবে। হ্যাঁ, এই প্রশ্নটা আসবে, কারণ গত বছর যেহেতু তোমার ওর টু ওয়েস্ট পয়েন্ট থেকে আসছে, এখান থেকে আসলে এবার অ্যারোনাইস থেকে আসার চান্স বেশি আছে। যদিও আমি আগে কি বলছি যে শেলি থেকে আমরা খুব একটা আশা নিয়ে যাব না, কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়ে যাও, ঠিক আছে? এটা কই আছে এটা আমি আমি জানি। অ্যাডোনিসের ভাইয়া, আমি হ্যাঁ, অ্যাডোনিসের ক্লাস করছি মনে হয় প্রায় এক সপ্তাহের উপরে, বাট কিচ্ছুই বুঝে নাই। জানেন অ্যারোনাইস পড়াইছে বুঝবা কি না তো, এটা? অ্যারোনাইসের এখন আমি করাই দিব 2 মিনিট, তুমি ক্লাস বুঝবা। বিকজ তুমি যখন কবিতা লাইন বাই লাইন পড়তে যাবা বা কবিতা অ্যানালাইসিস করে পড়বে, এটা পারবা না, এটা অনেক বড় একটা কবিতা। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি অ্যাডোনাইস কে। অ্যাডোনাইস হলো একটা গ্রিক ক্যারেক্টার, যার সাথে খুব মিল আছে কার, জন কিটসের। তো আমাদের পিবি শিলির মধ্যে জন কিটস আসলো কেন? বিকজ হোয়াট ইজ অ্যান এলিজি, কেউ বলতে পারো? এলিজি কি? এলিজি কি? এলিজি কি? ভাই এটা কারো মৃত্যুর মৃত্যুর শোক বার্তা দিয়ে হচ্ছে কবিতাটা শুরু হয়। না, হ্যাঁ, সান্ত্বনা দেবে শেষে, কনসোলেশন করবে। মানে তিনটা এলিজি ভাগ থাকবে এটার। তোমরা সবাই আবার বলতেছো 3টা ধাপ থাকে ভাইয়া, 3টা ভেঙে ধাপ। ভেঙে বলতেছো, কিন্তু এলিজির সংজ্ঞা বলতেছো না। আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ অ্যান এলিজি, কেন এলিজি কি?
এটার লাইন হবে এক লাইনে। এলিজি ইজ এ পোয়েম অফ লেমেন্টেশন, কি শোকের কবিতা। ঠিক আছে, তো আমরা বলতে পারি এটা হইলো পোয়েমের ট্রাজেডি। কেন ট্রাজেডি? নাটকে যেরকম ট্রাজেডি আছে, ঠিক পোয়েমেও যদি ট্রাজেডি থাকতো তাহলে আমরা এটা বলতে পারতাম এটা ট্রাজেডি। আচ্ছা, এবার আসলে তোমাদের কিন্তু অলওয়েজ সবসময় আসে এলিজি, এবার আসলে কি প্যাস্টোরাল এলিজি। সো তোমাদের ইন ফিউচার এরকম প্যাস্টোরাল এলিজি, প্যাস্টোরাল পোয়েম এগুলো আসতে পারে। প্যাস্টোরাল মিন্স কি, কেউ বলতে পারো প্যাস্টোরাল কি? প্যাস্টোরাল মানে কি? প্যাস্টোরাল মিন্স ভিলেজ, ডেথ। ভিলেজ। তো প্যাস্টোরাল কিছু থাকলে হ্যাঁ, ওটাকে আমরা, হ্যাঁ কি বলছো? বলছি ডেথ কনসেপ্টের এরকম কিছু নো, কনসেপ্ট এরকম। প্যাস্টোরাল মানে হলো গ্রামীণ। প্যাস্টোরাল যদি তুমি বাংলা গ্রামীণ। গ্রামীণ, তার মানে both death and idyllic rural life, না? ওকে, ধরো রুরাল তো লাইফ। তোমার যদি কোনো একটা কবিতা থাকে প্যাস্টোরাল পোয়েম, তার মানে ওই কবিতায় অবশ্যই তুমি একটা কনসেপ্ট মনে মনে রেখে রাখবা। ওই কবিতায় কিছু গ্রামীণ দৃশ্য বলবে, কিছু গাছপালা বলবে, কিছু তৃণভূমি বলবে, কিছু সবুজ মাঠ বলবে। ঠিক আছে, তার মানে প্যাস্টোরাল কখন বলবে? যখন আমার গ্রামীণ কোনো সিনারিও কল্পনা করতে হবে। তার মানে যে কবিতায় কবি গ্রামীণ সিনারিও কল্পনা করে তখন তাকে বলা হয় প্যাস্টোরাল। বুঝতে পারছো? ক্লাসটা রেকর্ড করতে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তার মানে প্যাস্টোরাল এলিজি এবং প্যাস্টোরাল পোয়েম কি ক্লিয়ার সবাই? তার মানে তোমরা এটা মুখস্থ করা লাগবে না। তার মানে প্যাস্টোরাল মানে কি গ্রামীণ, এলিজি মানে কি শোকের কবিতা। তার মানে যেই কবিতায় গ্রামীণ শোকের চিন্তা ভাবনা বা গ্রামীণ শোকের তুলে ধরে সেই ক্ষেত্রে কবিতায় বলা হয় কি প্যাস্টোরাল এলিজি। এখন গ্রামীণ শোক কি হইতে পারে? একটা রাখাল তার একজন রাখাল বন্ধু মারা যেতে পারে, একটা কৃষক তার একটা কৃষক বন্ধু মারা যেতে পারে। তো তখন কি করা যেতে পারে? কবিতা লিখতে পারে। তার মানে কবি এখন কি করবে? রাখাল অথবা কৃষকের মতো করে কবিতা বর্ণনা করবে। সবাই ক্লিয়ার প্যাস্টোরাল মানে কি, প্যাস্টোরাল এলিজি তখন কিভাবে ক্রিয়েট করা হবে বুঝতে পেরেছি? হ্যাঁ, প্যাস্টোরাল এলিজি কখন কিভাবে ক্রিয়েট করা হবে সবাই বুঝতে পেরেছো? এটা জি না ভাইয়া। বুঝলে কিন্তু ডিপ ঢুকতে পারবো না। আমি কিন্তু এটা খুলে রাখছি জি ভাইয়া। কিন্তু আমার কবিতা জি শুরু ভাইয়া। করি না, কারণ কবিতার আগে আমি আরো অনেক কিছু বলবো। আচ্ছা, তার মানে একটা প্যাস্টোরাল ইয়েতে যখন কবি নিজের ভাষায় না বলে একটা রাখালের ভাষায় কিংবা একটা কি করে একজন ফার্মারের ভাষায় সে যখন কথা বলবে, সে যখন ওই সিনারিও কল্পনা করবে, তখন সেই কবিতাকে বলা হয় প্যাস্টোরাল পোয়েম। আর যেহেতু এলিজি, তার মানে কবির নিকটস্থ কেউ মারা গেছে, তার মানে একজন রাখালের নিকটস্থ কেউ মারা গেছে। কারণ কবিকে আমি রাখাল হিসাবে ধরছি অথবা ফার্মার হিসাবে ধরছি, তো তাদের নিকটস্থ কেউ মারা গেছে। এবার আসো এই কবিতাতে শেলি অ্যাডোনাইস কেন ব্যবহার করেছে? আচ্ছা, অ্যাডোনাইস হলো একটা গ্রিক ক্যারেক্টার, গ্রিক ফার্মার, ফার্মার না যেন রাখাল সামথিং হবে, এটা ডিটেলস বলছি। তো যে কিনা মারা গেছে। তো কবির একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে জন কিটস। জন কিটস কিরকম এরিয়ায় এরিয়ায় বাস করতো তোমরা জানো? জন কিটস শহরের সব জনমানব ছেড়ে সে কি করতো? গ্রামীণ জীবনযাপন করতো। তোমরা এটা জানো যে জন কিটস কিভাবে জীবনযাপন করতো? হ্যাঁ, জন কিটস এর কাহিনী জানো? জানো না? তাহলে বলি। জন কিটস খুব একটা স্বাবলম্বী ছিলেন না বা আর্থিক অবস্থা ভালো ছিল না। ইভেন জন কিটস যে এত ফেমাস এটাও আমরা তার মৃত্যুর আগে জানতাম না। জন কিটস এর সব থেকে স্ট্রং সাইড হলো জন কিটস হলো অনেক ট্যালেন্টেড একজন রাইটার, বাট তাকে মূল্যায়ন করতো না। ঠিক আছে, তো অন দ্য আদার ওয়ে জন কিটস এর আরেকটা সমস্যা হচ্ছে জন কিটস একটা নারীর প্রেমে পড়েছে, বাট সেই প্রেমেও সে সাকসেসফুল ছিল না। ঠিক আছে, তো সব দিকে এত বেশি কষ্ট পেয়ে সে কি করেছে? শহরের জনমানবহীন জায়গা থেকে জনমানবপূর্ণ জায়গা থেকে একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে সে বসবাস শুরু করে, যেখানে আফিম গাছ দিয়ে ঘেরা ছিল। এবং জন কিটসের তুমি কবিতা পড়লে অনেক তুমি ইয়ে পাবা, নেশাগ্রস্ত
জিনিসের নাম পাবা। লাইক তুমি যদি ওড টু মেলানকলি পড়ো, ওড টু অটাম পড়ো, এখানে কিন্তু অনেকগুলো তোমার নেশাগ্রস্ত জিনিসের নাম বের হয়েছে। এবং সে বলছে যে পাপি ফুল, মনে আছে? তুমি ক্লাস করছো কিনা জানি না, ওড টু অটামে পড়াইছি পাপি ফুলে একটা ড্রোজিনেস থাকে, ঠিক আছে? পাপি ফুলে ড্রোজিনেস থাকে এবং জন কিটস সেই ড্রোজিনেস গুলো ফেস করেছে এবং সেও অনেক বেশি আফিম সেবন করত এবং একটা পর্যায়ে সে ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ঠিক আছে? এবং তার মারা যাওয়ার পর পার্সিবিসি শেলি বা পিবি শেলি আমরা যাকে বলি, তার বন্ধু তার উৎসর্গ করে এই কবিতাটার নাম দেয় অ্যাডোনাইস এবং তার সাথে অ্যাডোনাইসের সে তুলনা করতে থাকে। তার মানে কবিতার বিষয়বস্তু বুঝেছো? আশিক, ক্লিয়ার এখন? হ্যাঁ, জি ভাইয়া। দেখছো তুমি এতক্ষণ ক্লাসে না পড়ে কিন্তু এখন কিন্তু তুমি একটু পরেই তুমি বুঝতে পারছো। কারণ কি, এটা তুমি যদি কবিতা লাইন বাই লাইন না পড়ে তুমি কবিতার বিষয়বস্তু বুঝতা, তারপর যদি পড়তা তাহলে কিন্তু তোমার জন্য easy হইতো। তারপর এখন ভাইয়া আমরা আমার এই কবিতা পড়েছে আমাদের মুহাইমিনুন স্যার, ও বিখ্যাত টিচার। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি, তোমার না বোঝাটা দোষ না। আচ্ছা, অ্যান এলিজি ইজ এ পোয়েম, তার মানে আমাকে আগে এলিজি লিখতে হলে, এরকম এলিজি টাইপ কোনো প্রশ্ন আসলে আমাকে কি এলিজির সংজ্ঞা দিতে হবে। অ্যান এলিজি ইজ এ পোয়েম অফ লেমেন্টেশন, কান্নাকাটি, শোকাহতর একটা কবিতা। ইট ইট মর্নস মানে কি? মর্ন মানে সকালবেলার মর্নিং না, ইট মর্নস মানে কি, এটা কান্না করে বা শোক প্রকাশ করে দ্য ডেথ অফ এন ইন্ডিভিজুয়াল অর লেমেন্টস এ ট্রাজিক ইভেন্ট, একটা ইন্ডিভিজুয়াল মানুষের ডেথ অথবা একটা শোকের পরিবেশে লেমেন্ট করাকে বোঝায়। ইন প্যাস্টোরাল এলিজি, একটা প্যাস্টোরাল এলিজিতে দ্য পয়েট ইন ডিসগুইস অফ এ শেফার্ড ল্যামেন্টস, পয়েস কি একজন রাখাল হিসাবে বা শেফার্ড হিসাবে সে কি করেছে? ল্যামেন্ট করে, কান্নাকাটি করে ফর হিজ ডেড ফ্রেন্ড হু লিড আ রুরাল এরিয়া, যে কিনা রুরাল এরিয়াতে বাস করে। অ্যাডোনাইস ইজ এ প্যাস্টোরাল এলিজি, তার মানে প্যাস্টোরাল এলিজি হইলেও সে এলিজির আগে আমাকে সংজ্ঞা দিতে হবে। এলিজির সব থেকে ফার্স্ট প্রিয়া, তোমরা এখানে কিন্তু লিখতে পারো, পয়েন্ট আকারও লিখতে পারো, এটা ভালো হবে। তো ফার্স্ট পয়েন্টটা দিতে পারো ইনভোকেশন টু মিউজ, এতে কি টিচার তো বুঝবে যে তুমি এলিজির ক্যারেক্টারিস্টিক জানো, তার মানে প্রথম কি ইনভোকেশন টু মিউজ। তো অ্যাডোনাইস ইজ এ প্যাস্টোরাল এলিজি হুইচ শেলি রোট অন দ্য ডেথ অফ কন্টেম্পোরারি পোয়েট জন কিটস। আচ্ছা, এইটাকে ফার্স্টে লিখতাম যে বচু, আমার আরো 20-25 মিনিট লাগবে। না, ব্যথা পাইনি আমার, তোমার ওই নখের থেকে আমার এই পায়ের এই জায়গার অনেক সমস্যা, তোমার নখ ভেঙে যেতে পারে। ভাইয়া তাহসান তো এক্সপোজড হয়ে যাচ্ছে। কেন, আবার কি করছে? তার মা তো তার মা তো সাবেক পিএসসির চেয়ারম্যান,
আর সেই গাড়ির ড্রাইভার হচ্ছে যে ভাইরাল হইলো, আবেদ আলী, মজিদ মিয়া। তো চেয়ারম্যান নামের তো কোনো ফল্ট বেরোনে বেরোইছে? মোমো, চেয়ারম্যানের নামে কি কোনো ফল্ট বেরোইছে? হয়েছে তো আবেদ আলীর নামে। আর এগুলো মানুষ দেখলেই বলে, মানে আসলে এগুলো তো হইতেই আছে, হবেও। সো এরকম শুধু আবেদ আলীরে নিয়ে মানুষ পইরা আছে, এরকম কত আবেদ আলী আছে। জানলে আবেদ আলী ভাইরাল হয়, না জানলে কেউই ভাইরাল হয় না। নামটা সুন্দর হয়েছে, মজিদ টু। আসলে তবে এটা করা ঠিক না, একজন মানুষে নিয়ে ঠাট্টা উপহাস করা ঠিক, কিন্তু এটা আসলে আমরা এতটাই টক্সিক, এটা আমরা ফ্যামিলি অ্যাটাক করে ফেলি, বুঝছো? লাইক একজন দুর্নীতিগ্রস্ত হতে পারে, তার সন্তান, তার পরিবার, তারা কিন্তু আসলে এটা উচিত না তারা এটা শোনার, তাই না? ভাই ওই তো ওই টাকা দিয়ে বড় হয়েছে, হ্যাঁ, ওই তো ওই টাকা দিয়ে বড় হয়েছে, তাই না? এটা তো তোমাকে তো তোমার সৃষ্টিকর্তাও বলছে, তোমার বাবা যদি তোমাকে ঘুষ খায়া তারপর ইয়ে করে বড় করে, তো সেটার হিসাব তুমি দিবা না, সেটা হিসাব দিতে হবে, দিবে তোমার বাবা, শুধু তোমার বাবা দিবে। এখন তুমি যদি বুঝে শুনে না করো সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে কখনো সেই শাস্তি তোমাকে দিবে না। এত শিক্ষা দিয়ে বড় করলো ভাই, এটা যে রং ওই জানে না, ওই তো কোনোদিন বলে নাই ওর বাবারে যে বাবা হয়তো তুমি যে কাজটা করতেছো এটা তুমি ঠিক। দেখছো যে বলে নাই, বলতেও পারে ওর বাবা শুনে নাই। এখন বাবা অবশ্যই বলছে না। হ্যাঁ দেখছে, শুনছে, হয়তো বলছেও, আমরা দেখি নাই। তো কি হয়েছে না হয়েছে, আমাদের তাদেরকে অ্যাটাক করার রাইট আমাদের নাই। আমরা যে অন্যায় করছে তাকে অ্যাটাক করতে পারি, বাট তার ফ্যামিলি মেম্বার এখানে সাফার করা উচিত না, আমি মনে করি। ঠিক আছে, তুমি যদি একটা ক্রাইম সবচেয়ে করো, তোমার বড় কথা তো ভাই তোমার এটা না, বড় কথা হ্যাঁ বলো। যারা যারা যত বেশি দুর্নীতিগ্রস্ত তারা তত বেশি নীতিবান হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এটা এটা বলতে পারো, নীতিবান হওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে কখনোই এটা করা উচিত না, তুমি কখনোই করবা না। আমাকে যারা তোমরা বোঝো, আমি তোমাদেরকে এটা বলবো যে লাইক কেউ একজন ভুল করছে, তার ছেলের দোষও কখনো বাপের ঘাড়ে দিবা না, বাপের দোষও কখনো ছেলের ঘাড়ে দিবা না, কারণ আমরা ওই সার্কামস্টেন্সটা জানি না। ঠিক আছে, এটা উচিত না। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ফ্যামিলি অ্যাটাক হ্যাঁ, ফ্যামিলি অ্যাটাক করা আসলে কখনোই উচিত না, কারণ সবার ফ্যামিলি আছে, সবার ফ্যামিলিতে একটা ভালো জায়গায়। লাইক তুমি একটা চিন্তা করো, তুমি একটা ভুল করতেছো, তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে, তুমি ওই বাচ্চাটাকে ইঙ্গিত করে তুমি খারাপ করে বলতেছো, তখন ওই বাচ্চাটার মধ্যে কি ইম্প্যাক্টটা ফেলে? ওই বাচ্চাটাই কোনো ভুল করছিল? না, তো কখনো এক কথাই ভালো ভাইয়া। ফ্যামিলি অ্যাটাক করা উচিত না। এটা আমি পাপকে কয়েকদিন ঘৃণা আগে করো পাপে কিনা। তাসকিনের ইয়ে থেকে শুনছি, যে তাসকিনও বলতেছে আমার বাচ্চা স্কুলে যায়, ও তখন আমার বাচ্চাকে এইভাবে করা হয়। তো এটা উচিত না, কখনোই উচিত না। মানুষের প্রফেশন একটা জায়গায়, খেলাধুলা বা তোমার এইগুলো একটা জায়গায়, আর ফ্যামিলি একটা জায়গায়, ফ্যামিলিকে কখনোই অ্যাটাক করা উচিত না, কারণ আমরা ফ্যামিলির ইয়াটা জানি না, ভিতরগত কন্ডিশনটা। সো সবার সাথে পাল উড়াবা না, আগে একটু চিন্তা ভাবনা করবা আসলে এটা আমার করা উচিত কিনা, সবাই যেটা করে এটা আমি করবো। ওকে, তো Adonais King is a pastoral elegy. Adonais হলো একটা pastoral elegy which Shelley wrote on the death of the contemporary poet John Keats. The pastoral elegy is written in the pattern of classic pastoral elegy. Among Greek, আমরা জানি elegy হলো, elegy এবং tragedy এই দুইটা সেক্টর অনেক এনশিয়েন্ট যুগের সেক্টর, অনেক আগের যুগ থেকে চলে আসছে। ঠিক আছে, among Greek poets এর মধ্যে Shelley took to সিকিলিয়ান গ্রিক পয়েটস। সিকিলিয়ান গ্রিক বলতে বোঝায় যারা অনেক বেশি বন্য জিনিসপত্র নিয়ে লেখাপড়া করতো। ঠিক আছে, তার মধ্যে একজন ছিল বায়ন আর একজন ছিল মস্কাস। তো ইন বায়নস ল্যামেন্ট, বায়ন কি? বায়নও হচ্ছে, আচ্ছা তোমরা এটা একটু বুঝবা না, আগেই বলি, এই নাটক এই এলিজিটা থেকে এনশিয়েন্ট একটা কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, এবং অ্যাডোনাইস যে অ্যাকচুয়াল ক্যারেক্টার সেটাও এনশিয়েন্ট ক্যারেক্টার।
বা গ্রিক ক্যারেক্টার আমরা বলতে পারি। তো আসলে কিন্তু ওইটা হচ্ছে এলিগোরিক্যাল একটা এলিজি। এলিগোরিক্যাল এলিজি কি মানে আমি বলবো একজনের নামে, মানে আমি বলবো একজনকে, বুঝাবো আরেকজনকে, ঠিক আছে? তার মানে আমি বলবো আমি অমুকের কষ্টে কষ্টিত পাচ্ছি, বাট আমি বুঝাবো আরেকজনকে, ঠিক আছে, এরকমের। তো in Bion's lament এর মধ্যে Shelley found that the death of Adonis from the attack of a boar. Shelley দেখলো যে একটা বন্য বোর মানে হচ্ছে একটা গরু, বন্য গরুর অ্যাটাকের কারণে অ্যারোনাইস মারা গেছে। and the description of the corpse in death, এবং সে এখানে ওই ডেড বডির কি করছে, ডেসক্রিপশন দিচ্ছে। তার মানে বায়ন হচ্ছে একজন পয়েট, যেই পয়েট কিনা যে বায়ন এবং মস্কাস এই দুজন হচ্ছে পয়েট, যেই পয়েটের থেকে অ্যারোনাইস ক্যারেক্টারটা নেওয়া হয়েছে। আবারও বলতেছি, দুইজন গ্রিক পয়েট ছিল, একজন ছিল বায়ন আর একজন ছিল মস্কাস। তো মস্কাসের থেকে নেওয়া হয় নাই, সে যখন চুজ করছে সে বায়নকে চুজ করছে, কারণ বায়ন অ্যারোনাইসের ডেথ সম্পর্কে লিখছে এবং সে এই ডেথকে অ্যাটাক করছে কারণ কি অ্যারোনাইস একটা বোর মানে একটা বন্য গরুর দ্বারা সে নিহত হয়েছিল এবং সেই ঘটনাটা সে বর্ণনা করেছিল। প্যাস্টোরালিজি তার মানে এখন সরি এখানে কিন্তু লিখবা যে সাবজেক্ট ম্যাটার অফ দ্য পয়েম, বা লিখতে পারো দ্য টাইটেল, দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল অফ দ্য পয়েম। সো তোমরা এখানে পয়েন্টের কোটেশনটা ফার্স্টে দিতে পারো দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল, টাইটেলটার গুরুত্ব, অ্যারোনাইস টাইটেলটার গুরুত্ব, দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল। কারণ ফার্স্ট পয়েন্টটা কি হবে, টাইটেল। সো যেভাবে বলতেছে এইভাবে লিখবা, দেখবা যে টিচার ইমপ্রেস হবে, টিচারের সাথে যারা যারা খাতা দেখবে তারাও ইমপ্রেস হবে, বলবে নাম্বার বাড়ায় দেন। Pastoral elegy, তারপর কি বলবে, pastoral elegy begins with the invocation to the muses, মানে কি একটা বন্দনা সঙ্গীত, ঠিক আছে? তোমরা মনে রাখবা এলিজি কখনো বন্দনা সঙ্গীত ছাড়া হইতে পারে না। এলিজি শুরু হবে কি কোনো একটা কারো নামে কি করে দোয়া করে বা কারো নাম জপে। So Shelley starts the poem by weeping, I weep for Adonis, he is dead, and oh weep for Adonis, thought our tears. তার মানে সে শুরুতেই বলতেছে যে অ্যারোনাইসের ডেতে সে মারা গেছে, কষ্ট পাইছে বা এই বন্দনাটা করেছে, কারণ কি সে আসলে এই অ্যারোনাইসের মাধ্যমে কিডসকে বুঝাইতে চাইছে। At the beginning of the poem, Bibi Shelley tells the readers and that Adonis is dead and is calling Urania. Urania হচ্ছে অ্যারোনাইসের মাদার, the mother of Adonis, who is now in paradise to come and to mourn his death. আচ্ছা মনে রাখবা গ্রিকের মৃত মানুষরাও জীবিত হইতে পারে, মৃত মানুষদের নিয়ে আমরা চিন্তা করতে হবে, গডদের নিয়েও চিন্তা করতে হবে, গডেসদের নিয়েও চিন্তা করতে হবে। এই ব্যাপারে ডিটেলস পড়তে হলে তোমাকে থার্ড ইয়ার উঠতে হবে, ক্লাস 6 ইন ট্রান্সলেশন ধরতে হবে। সো গ্রিকরা আসলে অনেক ধরনের ধর্মে বিশ্বাসী ছিল, তাদের মধ্যে একটা ধর্ম হচ্ছে দেব দেবীতার ধর্ম, এবং সেখানে তারা মনে করতো যে দেব দেবীতারা হচ্ছে লিভিং ক্রিয়েচার, তারাও কি আমাদের মতো সৃষ্টি, তাদের এরকম বিভিন্ন আলাদা আলাদা দেবতা থাকতো। তো তার মাও এরকম একজন ছিলেন এবং তার মা মারা গেছে কিন্তু সে এখনো কি স্বর্গে জীবিত আছে, নাও ইন প্যারাডাইস টু কাম এন্ড টু মর্ন হিজ ডেথ সান, যে কিনা খুব শোক প্রকাশ করছে তার ডেথ সানের জন্য। The dreams and thoughts of Adonis actually John Keats come to him. তার মানে এই ড্রিম এবং থট দ্বারা সে বুঝাইতে চাচ্ছে যে জন কিটসই তার মধ্যে আসছে। Shelley says that these dreams and thoughts are like flocks of sheep and Keats is shepherd. তার মানে অ্যারোনাইস যেরকম মানুষ ছিলেন এবং অ্যারোনাইসের জন্য তার মা কষ্ট পাইছে এবং এই কষ্টটা আসছে কেন, এবং এর পিছনে কারণ কি ছিল, কবির যে ড্রিমস, কবির যে চিন্তা ভাবনা কি, অ্যারোনাইসের জায়গায় কে ছিল, জন কিটস ছিল, এবং সে জন কিটস অ্যারোনাইস হয়ে তার মধ্যে আসছে। এবং শেলি সেজ দ্যাট দিস ড্রিমস এন্ড থটস আর লাইক ফ্লক্স অফ শিপস, এবং তার কাছে এই ড্রিমস এবং এই থটকে মনে হয় একটা ভেড়ার পালের মতো সে কল্পনা করতে পারে, এবং অ্যারোনাইসকে এবং কিডসকে সে শেপার্ড বা একজন রাখালের সাথে কল্পনা করতে পারে। দ্যাটস ওয়াই দ্য পোয়েম ইজ প্যাস্টোরাল। দিস শিপ গ্রেস নেয়ার দ্য স্ট্রিম অফ কিডস বিউটিফুল স্পিরিট, এই শিপগুলো কিডসের যে আত্মার চারপাশে ঘুরে, and live on its water, এবং এটার পানির কাছে বসবাস করে। If kids had lived, he would have communicated these thoughts
টু আদার পিপল, সে এই আদার পিপলের সাথে কমিউনিকেট করতে পারতো। বাট নাও হি ইজ ডেড, এখন সে মৃত। অ্যান্ড দিস থটস আর লেমেন্টিং দেয়ার আনহ্যাপি ফেট, এবং সে এই থট গুলো মনে হচ্ছে যে কান্নাকাটি করছে। তার মানে কবির থটকে মনে রাখতে হবে, এখানে মেটাফোর দিয়ে একটা বস্তুবাচক জিনিসের সাথেও প্রাণীবাচক জিনিসের কল্পনা করা যায়, প্রাণীবাচক জিনিসের সাথেও বস্তুবাচক জিনিসের কল্পনা করা যায়। তার মানে থটস কে ভেড়ার সাথে তুলনা করছে, মানে কবির যে চিন্তা ভাবনা এগুলোর সাথে ভেড়ার পালকে সে কল্পনা করেছে। অন্যদিকে অন্যদিকে কিডসের এই যে চিন্তা ভাবনার জন্য, এই যে ভেড়ার পালের যে চিন্তা ভাবনা এবং কিডসকে তুলনা করছে এই ভেড়ার শেপার্ডের সাথে, রাখালের সাথে। তার মানে সে বলতেছে দেখো এখন যে কবির এই যে রাখালকে যেমন শেপার্ডকে যেমন তার ভেড়ার পালগুলো মনে করে, শেপার্ড যদি মারাও যায়, কিডসের এই চিন্তা ভাবনাগুলো তার কাছে এখন কিডস চিন্তা ভাবনাগুলো তাকে কিডসে মনে করতে বাধ্য করছে। আচ্ছা, তারপর বলছি দ্য ইমেজ অফ flocks of sheep and herdmen returning to their home is very common in pastoral elegy. প্যাস্টোরাল এলিজিতে এই যে এই ভেড়ার পাল এবং রাখাল তাদের বাড়িতে আসছে, মানে গ্রামীণ ভাবে সিনে আসছে, এটা খুবই কমন। And poet focus on beauty and simplicity of rural. Shelley has personified the emotion of human's heart. তোমরা জানো শেলি কিন্তু পার্সনিফাই করে, মানে শেলি বলবা মানে এটা হইছে যে দেখবা যে তোমার হাতের কলম এটা মানুষ হয়ে গেছে, বুঝছো? তোমার হাতের খাতা মনে করবা যে মানুষ হয়ে গেছে, বুঝছো? শেলি এরকম ছিল যে একটা বস্তুবাচক জিনিসকে কি করতো, প্রাণ দিয়ে দিত। যেমন থটস এর সাথে ভেড়ার তুলনা করছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। And they have come to see Adonais for the last time and mourn death. তার মানে সে তার ইমোশন অফ হার্ট, তার ইমোশনকে পার্সনিফাই করেছে এবং তার ইমোশন গুলো কি আসছে এবং সেগুলো ডেথ সেলিব্রেট করছে বা ডেথের করছে। ইন এ প্যাস্টোরাল এলিজি অল এলিমেন্টস অফ নেচার জয়েন্টস ইন দ্য মর্নিং দ্য শেপার্ডস ডেথ। তো শেপার্ডস এর ডেথ বা কিডস এর ডেথে সবাই জয়েন করছে। ইন অ্যাডোনাইস মর্নিং mourns the death of kids with her unbound and wet with tears. দ্য থান্ডার মোনস, দেখো অনেক প্রাকৃতিক জিনিসগুলোকে সে প্রাণ দিচ্ছে, যেমন থান্ডার যে কোনো কথা বলতে পারে না, সেও কি কষ্ট পাচ্ছে, অ্যান্ড ইজ সেড উইথ গ্রিফ, এবং সে কি খুবই তার শোক প্রকাশ করছে। বিকজ অফ দ্য ডেথ অফ কিডস অশেন ইজ পাল উইথ গ্রিন অ্যান্ড ওয়াইন্স আর ম্যাড উইথ গ্রিফ। তার মানে কিডসের মারা যাওয়ার কারণে কি হয়েছে, সমুদ্র বিবর্ণ হয়ে গেছে বা কর্কশ রং ধরে গেছে, অ্যান্ড ওয়াইন্স পাগলা হয়ে গেছে এবং এলোমেলো ছোটাছুটি করতেছে, বাতাস পাগলা হয়ে গেছে। ইকো ইজ সো ডিপ্রেসড, প্রতিধ্বনিগুলো খুবই হতাশ হয়ে গেছে অ্যাবাউট কিডস ডেথ, এন্ড শি ডিসাইড টু নট রেসপন্ড টু ওয়াইন, এবং সেও সিদ্ধান্ত নিচ্ছে সে বাতাসকে আর কি করবে না, সাপোর্ট দিবে না। ফাউন্টেন্স, বার্ড, ইটসেট্রা সবই কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে। স্প্রিং ইজ ওয়াইল্ড উইথ গ্রিফ, স্প্রিংও অনেক কষ্ট পেয়েছে, অ্যান্ড ইট মেক্স হার থ্রো হার ফ্লাওয়ার্স, এবং স্প্রিং এত কষ্ট পেয়েছে যে যেই সময়টা স্প্রিং এ আমরা জানি ফুল ফোটে, বাট সে কি করছে, তার ফ্লাওয়ার গুলো ঝরিয়ে দিচ্ছে, বার্ডস ডাউন অ্যাজ ইফ শি ওয়াজ অটাম, মানে অটামে তো ফুল টুল ঝরে পড়ে, বাট এখন কি কিডস এর মৃত্যুর কারণে স্প্রিংটাই অটাম হয়ে গেছে এবং সে খুব কষ্টে, সে যেখানে ফুল ফলে নতুন মুকুল ফুল ঝরায়, ফুল তৈরি ফুল ফোটে তো ফুটায়, সেই জায়গায় সে ফুল ঝরিয়ে দিচ্ছে। বাট শিলি আস্কস নেচার not to do mourn the death of kids. কিডস এর দুঃখে তোমরা ব্যথিত হয়ো না, because he has achieved immortality. কারণ কি, সে কি করেছে, ইমমর্টালিটি বা মৃত্যুর আগে। তোমরা জানো যে কিডস কিন্তু একজন অপটিমিস্টিক, মানে সে যতই কষ্ট পাক, যতই মন খারাপ হোক, সে কিন্তু লাস্টে সে তার আশা খুঁজে পায়। তার মানে অ্যাজ লাইক কিডস নেচার অফ পোয়েম, এইখানেও সেম, যে সে লাস্টে একটা আশা খুঁজে পাইছে যে এত কষ্ট পেয়ে কি লাভ, আসলে কিডস তো মারা যায় নাই, কিডস কি ইমমর্টাল। ঠিক আছে, she believes that his friend is still now alive and death cannot be rush his friend. সে তার বন্ধু এখনো বেঁচে আছে এবং ডেথ কি কখনোই তার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে নিয়ে যেতে পারে না। বলো তো এখানে এই কবিতার সাথে একটা কবিতা মিল আছে, সেই কবিতাটার নাম কি?
বলো তো এই কবিতাটার সাথে একটা কবিতার মিল আছে, তোমরা পড়ছো, সেই কবিতাটার নাম কি? দেখি কে কে বলতে পারো। তিনটানকে বলতে চাচ্ছেন? তিনটারও তো নেচার। নো, কোন কবিতা ভাইয়া? আমি বুঝতে পারিনি কি বলছেন। শেলি ইমমর্টালাইজ করছে একজনকে, এবং শেলি বলতেছে সে কোথায়? ইমমর্টাল, এবং তার ডেথ তাকে কি করতে পারবে না, তাকে নিয়ে যেতে পারবে না। কোন কবিতার সাথে কোন কবিতা? কোন কবিতার সাথে এই এই জায়গাটা মিল আছে? ও তো ইমর্টালিটি। নো, shall I compare thee to a summer day? ও সনেট 18। মনে আছে? হ্যাঁ, জি জি শেক্সপিয়ার জি তার ভাই। বন্ধুর কি করছিল? বন্ধুকে ইমমর্টাল করছিল এবং Immortal। বলতে কি বন্ধুকে, বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না। ঠিক তেমনি সে বলতেছে, কারণ কি সে ইন্টারনাল বিউটি। ঠিক সে সেম ভাবে কিডসও বলতেছে তার বন্ধু তো, তোমরা এত কষ্ট পেয়ে তো লাভ নাই, আমার বন্ধু তো কখনোই মারা যায় না, কারণ কি সে ইমমর্টালিটি অ্যাচিভ করছে। মনে পড়ছে? মিল খুঁজে পাইছো? হ্যাঁ, জি ভাইয়া। তারপর জি। কি ঠিক বলছে? আছে। she believes that his friend is still he believes that his friend is still now alive and death cannot rush his friend. এবং সে কি বলছিল যে তার ফ্রেন্ডের বিউটি কি কখনো ভ্যানিশ হবে? কখনো ভ্যানিশ হবে? না ভাই। হবে না। তার না মানে কি কিডসের ডেথ কি কখনো হবে? হবে না। ডেথ কখনো কিডসকে না। নিতে পারবে না। বলো তো এখন কি বলো? এখন বুঝতে পারছো কেন মিল? জি। পুরাই মিল আছে। তার মানে আমার এমন একটা ফ্রেন্ড থাকলে হ্যাঁ, বলতেছি আমার ফ্রেন্ড থাকলে আমাকেও নিয়ে লিখতো। হ্যাঁ, এখন ফ্রেন্ড পাবা কই ভাই? এখনকার যুগে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বুঝছো? আর তাও মনে করো দুঃখে এমন। আসবে, তাও হইছে রাসেল ভাইপার। আফসোস একটাও নাই আমার। তোমার বর হবে। In the end of a pastoral elegy, the poet represents the thought and ideas on life. The poet তার thought এবং idea রিপ্রেজেন্ট করেছে, and death এবং ডেথকেও সে, লাইফ এবং ডেথকেও সে রিপ্রেজেন্ট করেছে, and provide consolation to the readers এবং রিডারদের সান্ত্বনা দিয়েছে। শেলি অলসো ডিড দ্য সেম থিং, শেলিও সেই সেম জিনিসটা করছে প্যাস্টোরাল এলিজির মতো। এবং অ্যাডোনাইস, সেজন্য এই অ্যাডোনাইসে সে সেম জিনিসটা বলা করছে। হি ফ্লোজ এ প্রোকিউশন অফ মর্নার্স, মর্নারদের একটা চিত্র তুলে ধরেছে। এন্ড ফাইনালি শেলি ইনকর্পোরেটস এ কনসোলেশন, ফাইনালি সে একটা কনসোলেশন ডিল করেছে, মানে সান্ত্বনা দিয়েছে নিজেকে এট দ্য এন্ড অফ দ্য পোয়েমে। সেজন্য এটা অ্যালেজি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। জি ভাই। তোমরা এটা পড়ে ফেলবা। এখন ইজি হয়েছে আশিক?